আজকে তৃণমূল কংগ্রেসের নেতারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছে, আমাদের জেলাতেও কিছুদিন আগে এসেছিলেন, দুজনকে নিয়ে খুব রাজনীতি করার কিছুদিন চেষ্টা করলেন, করতে দিন রাজনীতি। পুলিশ প্রশাসনকে দিয়ে মাঠ ভরছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলে লোক হচ্ছে না, আর ভয়ে তিনি কলকাতায় থাকছেন না। এই বুঝি ইডি কানটা ধরে তুলে নেয়, এই বুঝি ইডি কানটা ধরে তুলে নেয়, ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, ভাবছে বেঁচে যাব। বাবা তুমি বাঁচবে না, বিজেপি তোমার ব্যবস্থা করবে, বিজেপি তোমার ট্রিটমেন্ট করবে, বিজেপি ছেড়ে দেওয়ার পাত্র নয়। 21-এর পর তোমরা অত্যাচার করেছিলে, হরিরামপুরের বিভিন্ন জায়গায় অত্যাচার হয়েছিল, মনে আছে? গণনা কেন্দ্র ঢুকে গেছিল বিপ্লব মিত্র এবং তার গুন্ডা বাহিনী। এই গুন্ডা বাহিনী আর যেন গণনা কেন্দ্রের ভিতরে ঢুকতে না পারে, তার জন্য আমরা নির্বাচন কমিশনকে 24-এর লোকসভা নির্বাচনেও তাই চেষ্টা করেছিল। আমি দেখি বিপ্লব মিত্রের ভাই, গণনা চলছে তখন রাত্রি 12টা পার হয়ে গেছে, বুঝে গেছে আর জেতার উপায় নেই। কলকাতা থেকে মুখ্যমন্ত্রী ফোন করছেন বিপ্লব মিত্রকে, যেমন করে হোক সুকান্ত মজুমদারকে হারাতে হবে, নাহলে কলকাতায় দাপাদাপি করছে খুব বেশি। তুমি চাও আবার পুনর্গণনার দরখাস্ত লেখো। রাত্রি 12টা 1টার সময় বিপ্লব দা বেরোনোর সময় আমরা দাদাই বলি, কারণ আমরা ভারতীয় জনতা পার্টি শেখায় আমাদেরকে যে বয়স জ্যেষ্ঠ হলে তাদেরকে সম্মান করতে হয়, আমরা ব্যক্তিগত স্তরে আমরা সেটা রক্ষা করি। তাই তিনি চলে গেলেন। কোথায় যাওয়ার সময় মিডিয়ার বন্ধুরা আছে, মিডিয়ার বন্ধুদেরকে মাইকের সামনে বলে গেলে, হ্যাঁ আমি হার মেনে নিয়েছি, জেলার মানুষ আমাকে ভোট দেয়নি। ফিরে গেলেন হোটেলে, হোটেল থেকে আবার সেজে গুজে নতুন পাঞ্জাবি পরে চলে এলেন দরখাস্ত নিয়ে, বলে গণনা করবে, পুনর্গণনা। 54টা মেশিনে পুনর্গণনা করতে হবে। ডিএম বলল, স্যার পুনর্গণনার আবেদন এসেছে। আমি বললাম পুনর্গণনা হবে না, যদি পুনর্গণনা হতে হয় এতগুলো মেশিন ওরা যা দাবি করবে সেটা যদি হয়, তাহলে আমি এখানেই বসে আজকে ধর্ণা শুরু করব। ভারতীয় জনতা পার্টির কর্মীরা তখন রাত্রি 1টা বাজে, আমি তাদেরকে প্রণাম জানাই, নমস্কার জানাই। বালুরঘাটে গণনা কেন্দ্রে তৃণমূলের যা সংখ্যায় কর্মী ছিল তার 3 গুণ বেশি কর্মী ভারতীয় জনতা পার্টির সেখানে ছিল, তারা জয় শ্রীরাম বন্দে মাতরমের ধ্বনি দিচ্ছিল। শেষে ডিএম বললেন, রিকোয়েস্ট করে যে স্যার ওনারা 54টা চেয়েছেন, আপনি 10টা মেনে নিন, 10টা মেনে নিন। আপনি 10টা মেনে নিলে তাহলে আমরা পুনর্গণনা করে রেজাল্ট ঘোষণা করে দিতে পারবো। আমি দেখলাম রেজাল্ট ঘোষণা করে সার্টিফিকেটটা নেওয়া সবার আগে জরুরি, কারণ ওই সার্টিফিকেটটা নেওয়া হলে ওই সার্টিফিকেটটা বিপ্লব মিত্র কোম্পানি আর মমতা বন্দ্যোপাধ্যায় কোম্পানির গালে সাপাটে চড় হবে, দুটো বড় বড় চড় হবে। 10টা মেশিনের পুনর্গণনা হলো, দাদার ভাইরা খুব হুজ্জুতি করার চেষ্টা করলো। আমি দেখলাম শিয়াল, আগে শিয়াল ঘুরে বেড়াতো না, বেড়ার বাড়ি হলে ফুক ফুক করে ঢুকে যেত। ওরকম বিপ্লব মিত্রের ভাই প্রসূন মিত্র চেয়ারম্যান, তার ঢোকার নিয়ম নেই, কিন্তু গণনা কেন্দ্রে কোনো চেয়ারম্যান ঢুকতে পারে না। সে দেখি একবার শিয়ালের মতো মাথা ঢুকিয়ে ঢুকে যাচ্ছে গণনা কেন্দ্রের মধ্যে, বালুরঘাট কলেজের গণনা কেন্দ্রের মধ্যে। আর শিয়াল গেলে কুকুর হয়ে যাবে। যে বালুরঘাটের তখনকার যিনি চেয়ারম্যান ছিল সেও দেখি একবার মাথা গলাচ্ছে, 2 চেয়ারম্যান এই ঢুকছে এই ঢুকছে এই ঢুকছে এই ঢুকছে। আর দেখলাম যে এই শিয়াল কুকুরকে না তাড়ালে পরে খুব বিপদ, বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া ঠিক হবে না। সঙ্গে সঙ্গে আমি অবজারভারকে বললাম, যিনি এসেছিলেন আইএস অফিসার, আমি বললাম অবজারভার সাহেব এটা কি হচ্ছে? বলে কি হচ্ছে? বলে চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আর বালুরঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান দুজনেই ছাগলের মতো মাথা বের করে দিচ্ছে, একবার শিয়ালের মতো একবার কুকুরের মতো মাথা বের করছে। যেই অবজারভার বাইরে গেল, পড়ি কি মরি করে বিপ্লব মিত্রের ভাই দৌড়চ্ছে, প্রসূন মিত্র। ভয় দেখো কাকে বলে। এরা আপনাদেরকে ভয় দেখায় না, এরা প্রত্যেকটা ভিতুর ডিম। যেদিন আপনারা পাল্টা আঘাত করতে শুরু করবেন, দেখবেন এদের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, এদেরকে বাড়ি থেকে বেরোতে দেখবেন না কেউ, সেরকম ভয় পাবেন না। আজকে এই গত কয়েকদিন আগে আমাদের ফর্ম 7 জমা করতে গেছিল, আমি শুনলাম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ভাওয়েল সাহেব, তিনি নাকি নিজে দাঁড়িয়ে মারামারি করেছেন, প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। প্রশাসনকে পরিষ্কার বলে দিতে চাই, আপনারা যদি নিরপেক্ষতা বজায় রাখতে না পারেন,
আপনার আইসি যদি তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে থাকতে চায়, তাহলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আইসি হোক, এসডিপিও হোক, তাদেরকে ঘেরাও করবে। আর আপনাদের প্রিয় হাওয়াই চটির মালা বানিয়ে তাদেরকে পরানোর ব্যবস্থা কিন্তু ভারতীয় জনতা পার্টি করবে। ভারতীয় জনতা পার্টির পক্ষে কাজ করতে হবে না, নিরপেক্ষভাবে কাজ করুন, সংবিধান অনুসারে কাজ করুন। নিরপেক্ষভাবে কাজ করলে পরে জনতা দেখিয়ে দেবে কার কত দম আছে, ভারতীয় জনতা পার্টির কত দম আছে, সেটা নরেন্দ্র মোদী সরকারের কত দম আছে, আমরা সেটা দেখিয়ে দেব। তাই বন্ধুগণ, এই যে ফর্ম 7 জমা করতে দেয়া হয়নি, অবাক আমি যে জেলা সভাপতি নাকি ময়দানে নেমে মারামারি করছে। আরে জেলা সভাপতি যদি মারামারি করে তো জেলা সভাপতি হওয়ার কি দরকার? গুন্ডা হয়ে মারামারি কর, 2-4 পয়সা কামাই হবে, হপ্তা তুলবি এই দোকানগুলো থেকে। আরে জেলা সভাপতি না গুন্ডা সেটা বোঝা যাচ্ছে না। আজকে একটি রাজনৈতিক দলের সভাপতি হয়ে সে রাস্তায় দাঁড়িয়ে মারামারি করছে। এরকম নির্লজ্জ বেহায়া রাজনৈতিক দল ভারতবর্ষের কোথাও পাবেন না। বিহারে 202টা সিট নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার করলো। ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হওয়ার পর এটাকে ইংরেজিতে বলে ল্যান্ডস্লাইড বিক্রি হলো। এতগুলো সিট পেলাম আমরা। শুনেছেন কোন বিরোধীর গায়ে আঘাত পড়েছে? কোন বিরোধী পার্টির পার্টি অফিস ভাঙা হয়েছে? হয় না। কারণ ভারতীয় জনতা পার্টি ওই রাজনীতিতে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু সেটা ভোট অবধি থাকবে। ভোটের পর কোন রাজনৈতিক দ্বন্দ্ব চলবে না। সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিজের নিজের কাজ করে যেতে হবে, উন্নয়ন করে যেতে হবে। আজকে আমাদের রেল স্টেশন একের পর এক ট্রেন দাঁড়াচ্ছে। আপনাদের বুনিয়াদপুর স্টেশনে কাজ হচ্ছে, কিন্তু তার অ্যাপ্রোচ রোড অর্থাৎ স্টেশনে পৌঁছানোর রাস্তাটা যেই সরু সেই সরু থেকে গেছে। কেন মন্ত্রী ভাববে না, এখানকার বিধায়ক ভাববে না যে আমি এখানে যখন সুকান্ত মজুমদার একের পর এক ট্রেন এনে দিচ্ছে, তাহলে আমি রাস্তাটাকে চওড়া করার ব্যবস্থা করি? লোকেরই তো সুবিধা হবে। যত বেশি লোক যাবে ট্রেন তত বেশি দাঁড়াবে। আমাকে দৌলতপুরের লোকেরা এসেছিল আমার কাছে। দৌলতপুর স্টেশন আমরা বানিয়ে দেওয়ার পর কিছু ওখানকার দুষ্টু বদমাশ ছেলে সমস্ত লাইট ফাইট ভেঙে তছনছ করে দিয়েছিল। আমাকে বলেছিল যে একটা ট্রেন দাঁড় করান, আমরা কথা দিচ্ছি আর লাইট ফাইট ভাঙবো না। আমরা অর্ডার হয়ে গেছে, আর কিছুদিনের পর থেকে দৌলতপুরে হাওড়া ট্রেনটি দাঁড়াতে শুরু করবে। আমরা যা বলি সেটা করি। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবার সেই স্টেশন রক্ষার দায়িত্ব দৌলতপুরের মানুষের। সেরকম বুনিয়াদপুর স্টেশন একের পর এক ট্রেন আসছে, বাঙ্গালুরু ট্রেন দাঁড়াবে। যদি দাঁড়ায় তাহলে সেখানে লোক যাবে। তার অ্যাপ্রোচ রোড যদি ছোট থাকে তাহলে সেখানে কিভাবে যাবে? সেখানে যাওয়া সম্ভব নয়। তাই আমার মনে হয় যে উন্নয়নের ক্ষেত্রে ভোটের পর আমরা ওরা থাকতে পারে না। ভোটের পর আমাকে 5 লক্ষ মানুষ ভোট দিয়েছে, উল্টো দিকে অনেক মানুষ ভোট দিয়েছে, কিন্তু আমরা মনে করি যে আমি সবার সাংসদ। গোটা দক্ষিণ দিনাজপুর জেলা সহ ইটাহার বিধানসভার যারা ভোট দিয়েছেন তাদেরও সাংসদ, আর যারা ভোট দেননি তাদেরও সাংসদ। এটা ভারতীয় জনতা পার্টির নীতি। তাই ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে আশ্বস্ত করতে চায় যে ভারতীয় জনতা পার্টির সরকার যতদিন আছে, এই যে নরেন্দ্র মোদীর সরকার চলছে, 29 সাল পর্যন্ত আমরা ভোটের আগে কথা দিয়েছিলাম রেশনের দোকানে যাবেন, শুধু বাজার করার ব্যাগটা নিয়ে যাবেন বা বস্তা নিয়ে যাবেন, টাকার ব্যাগ নিয়ে যেতে হবে না। 29 সাল পর্যন্ত আপনাদের বিনা পয়সায় রেশন দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র মোদী করে রেখেছে। যাবেন, রেশন তুলে আনবেন, সেই রেশন নিজের ব্যবহার করবেন। আর তৃণমূল কংগ্রেস তারা কি করছে? তারা এই রাজ্যকে দিনের পর দিন পিছিয়ে দিচ্ছে। কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে, সেখানে গিয়ে বলেছে যে বিজেপি নাকি আলসার, আর বিজেপিকে যদি ট্রিটমেন্ট না করা হয় বিজেপি নাকি ক্যান্সার হয়ে যায়। ক্যান্সার কে অভিষেক বাবু আপনি জানতে চান? ক্যান্সার হচ্ছে তৃণমূল কংগ্রেস। 26,000 চাকরি প্রার্থীর চাকরি আপনারা খেয়ে নিয়েছেন। বিগত 10 বছর 15 বছরে 8,200 স্কুল বন্ধ হয়ে গেছে। সরকারি হিসাব বলছে যে এই পশ্চিমবঙ্গ থেকে 70 লক্ষ, আমরা বলছি না, আপনাদের সরকার বলছে, 70 লক্ষ মানুষ, যুবক যুবতী, তারা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যায়। মা বাবা মারা যাওয়ার সময় মাথার পাশে থাকার সৌভাগ্যটুকু তাদের হয় না।
ভারতীয় জনতা পার্টির সরকার এলে পশ্চিমবঙ্গের এই দৃশ্যকে আমরা পরিবর্তন করতে চাই। আমরা চাই যে ভারতীয় জনতা পার্টির সরকার এলে শিল্প হবে, কর্মসংস্থান হবে, একটি ছেলে তার মা বাবার মৃত্যু শয্যায় যেন মাথার পাশে দাঁড়াতে পারে, মুখে গঙ্গা জলটা দিতে পারে, সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করতে চায়। তৃণমূল কংগ্রেস আপনাদেরকে ভয় দেখাবে যে বিজেপির সভাতে গেলে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করে দেবে, বিজেপির সরকার এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। আমি এই মঞ্চ থেকে আপনাদেরকে আশ্বস্ত করছি, বিজেপির সরকার এলে শুধু লক্ষ্মীর ভান্ডার চালু থাকবেই তা নয়, তৃণমূল কংগ্রেস যে টাকা দেবে বলবে ভোটের আগে বাড়াবে, তৃণমূল 1200টাকে 1500 যদি করে, বিজেপি কম করে আপনাদেরকে 1550 টাকা দেবে। এটা বিজেপির গ্যারান্টি, এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি, এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি। এবং শুধু তাই নয়, তার সাথে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। আপনাদের এখানে কি হয়েছে, গ্রামের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, মুখ্যমন্ত্রী বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, আপনারা সেটা নিয়ে ঘুগনি বানান। অগ্নিকন্যা এখন ঘুগনি কন্যাই হয়ে গেছে পরিণত। আগে অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে, এখন সবাই ঘুগনি কন্যা বলছে। ঘুগনি বানাবেন, রাস্তার ধারে দাঁড়াবেন। দিদি, সবাই যদি ঘুগনি বানায়, ঘুগনিটা খাবে কে? ঘুগনিটা খাবে কে? আর আপনার ভাইপো কয়লা খাবে, গরু খাবে, বিদেশে যাবে চিকিৎসা করতে, আপনার বৌমা সোনা পাচার করবে, আর আমরা ঘুগনি বানাবো আর ঘুগনি খাবো। এটা তো চলতে পারে না দিদি, এটা ভারতীয় জনতা পার্টি চলতে দেবে না। যদি আমাদের সাধারণ মানুষকে ঘুগনি বানিয়ে খেতে হয়, তাহলে আপনার ভাইপো বউকেও বলবেন ঘুগনি বানান, আর রাস্তার ধারে দাঁড়িয়ে সেই ঘুগনি বিক্রি করুন। দেখুন কেমন লাগে, কত ধানে কত চাল, সেদিন বুঝতে পারবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।